বলা যাবে? আমি তাহসিন শারমিন তামান্না, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন, আমি ছোট বোন। আমার প্রশ্ন হচ্ছে 14 নম্বরে যে বলা হয়েছে সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, সেখানে গুম খুনের কথাও উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে 2012 সালে আমার ভাই গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হওয়ার 15 দিন আগে। এখানে খোকন ভাই উপস্থিত আছেন, আপনি জানেন যে গুম হওয়া কতটা দুঃখের বিষয় এবং তার পরিবারের জন্য কতটা কষ্টের বিষয়। এখানে আমাদের ভাবিও উপস্থিত আছেন। আমার পরিবারের মতো মুসাফিরার আমি আমার ভাই গুম হওয়ার পরে আমি রাজনীতিতে এসেছি। আমার একটাই প্রশ্ন, যারা গুমের সাথে জড়িত, যারা গুমটা ঘটিয়েছে হাসিনা সরকারের সাথে যারা যারা জড়িত আছে, তাদেরকে আমরা যখন বিএনপি সরকার গঠিত হবে, এদের প্রত্যেককে আমি চাই, আমি কেন, আমি বলবো যে সারা বাংলাদেশের সবাই চায়, এদেরকে কি ফাঁসি কাস্টে ঝুলানো হবে? এবং এই যে আয়নাঘর যে হয়েছে, আমি চাই ওই আয়নাঘরকে একটা দর্শনীয় স্থান বানানো হোক। সারা বাংলাদেশের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে এই আয়নাঘরে প্রত্যেকটা বিএনপি জামাতের কর্মীদেরকে যে বছরের পর পর বছর তাদেরকে গুম করে রেখে তাদেরকে অত্যাচার করা হয়েছিল, এইটা কি আপনারা করবেন? ধন্যবাদ। আপনাকে সমবেদনা জানাবার ভাষা আমাদের কারো নেই, কারণ আমরা জানি যে পৃথিবীতে যতগুলো অপরাধ রয়েছে মানবাধিকার লঙ্ঘনের, সেটা গুম হচ্ছে সর্বোচ্চ অপরাধ। এটাকে হত্যাকাণ্ডের চাইতে বেশি বড় মাপের নিকৃষ্ট অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে। এবং এই 14 নম্বর দফায় কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে গুম, খুন, অপহরণ ও নির্মম শারীরিক নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং নির্যাতিত সংক্ষুব্ধদের জন্য বিচার নিশ্চিত করা। এখানে প্রত্যক্ষ বলতে আপনি যাকে বোঝাতে চান তাকে বুঝবেন। পরোক্ষভাবে যদি রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ব্যক্তিও যদি এই ঘোষণা দিয়ে থাকেন, বা তিনি যদি পরোক্ষভাবে ইলিয়াস আলীর মতন বা আপনার ভাইয়ের মতন কারো এই গুমের পিছনে যদি কোনো মদতদাতা বা নির্দেশদাতা হয়, তাহলে এই আইন তার জন্য সেই অপরাধের বিচার এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। এই নিশ্চয়তা এই তথ্য আপনার দিচ্ছে আপনাকে। আমি ডক্টর মোহাম্মদ শামীমুর রহমান। আমার দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন তারেক রহমান সাহেব পল্লী চিকিৎসক নিয়োগের ব্যাপারে উৎসাহ এবং তিনি ইন্টারাকশন করতে চান এই বিষয়টা। তো জিয়াউর রহমান সাহেব পল্লী চিকিৎসকের নিয়োগ দিয়েছিলেন এবং উৎসাহিত করেছিলেন, তখন সারা বাংলাদেশে চিকিৎসকদের সংখ্যা ছিল 8 থেকে 10,000 হবে। এখন বাংলাদেশে প্রায় 1.5 লক্ষের মতো চিকিৎসক প্লাস মাইনাস আছে। আপনি পাবেন সাহেব যে অ্যান্টিবায়োটিক এটা একটা গ্লোবাল হেলথ প্রবলেম এবং এটা বাংলাদেশেও অন্যতম একটা বড় প্রবলেম, যেটাকে আপনারা এইখানে উল্লেখ করেছেন যে নোটবুকটি আমাদের দিয়েছেন যে আপনারা 2.5 লক্ষ চিকিৎসক, আনুপাতিক হারে নার্স এবং টেকনিশিয়ান নিয়োগ দিবেন। তাহলে তো সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় চিকিৎসকরা গ্রাম গ্রামান্তরে চলে যাচ্ছেন। এই যে একটা বার্নিং হেলথ প্রবলেম, পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়ার ফলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ওষুধ লেখার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশগুলো তারা অমান্য করেছে। সময়ের পরে যে ওষুধগুলো পাশ্চাত্য দেশে ব্যবহৃত হচ্ছে না, সেই ওষুধগুলো এখন বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। এতে করে চিকিৎসার ব্যয় অনেক বেড়ে গেছে, দারিদ্র সীমার নিচে বহু মানুষ চলে গেছে। সেই বিষয়টা আমার মনে একটা রিভিউ করার বিষয় আছে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, জিয়াউর রহমান সাহেব চেয়েছিলেন আপনারা যে প্রতিরক্ষা ব্যবস্থার উপরে যে নোটটি দেখেছেন, এখানে লেখা আছে প্রতিরক্ষা বাহিনীকে দক্ষ করে গড়ে তুলবে। আমরা মনে করি গড়ে তোলা দরকার, কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রশ্ন করেন, আমি মন্তব্য করছি, মুক্তিযুদ্ধের ইতিহাস দেখি যেটা,
সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর নেতৃত্বে গণযুদ্ধ হয়েছিল। জিয়াউর রহমান যে কাজটি করতে চেয়েছিলেন যে তরুণদেরকে সামরিক ট্রেনিং এর জন্য, আমরা যদি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই তাহলে আমাদের তরুণদের আপনার যারা ইন্টারমিডিয়েট পরে তাদেরকে 2-3 মাসের জন্য একটা সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করা হবে কিনা, এবং এই নোটবুকে এটা লিখলে পরে আমাদের দেশের জনগণের মনোবল অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ। ঠিক আছে, আপনার দুটো অবজারভেশনের মধ্যে একটা রেসপন্স আমি এটা করি, সেটা হচ্ছে কি দেখবেন যে বাংলাদেশের চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পেলেও প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকার একজন মানুষ গভীর রাতে তিনি কিন্তু তার জরুরি চিকিৎসা সেবা কিন্তু কখনোই পান না, এই ব্যবস্থাতে তার নেই। এখানে কিন্তু বলা হয়েছে পল্লী চিকিৎসক শব্দে নারী পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর সংবিধান রাখার উদ্দেশ্য হচ্ছে যে বিপদের সময় যেন এই ব্যক্তিটি তাকে অন্তত একটা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারে বা জরুরি অবস্থাতে তার সেই জরুরি সমস্যাটা সমাধান করতে পারে, সেই উদ্দেশ্যে এটা করা। এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে অঙ্গীকার আছে এখানে যে যেটা এখন পর্যন্ত 2%ও নয় আমাদের জিডিপির বাজেটে বরাদ্দ স্বাস্থ্য খাতে, সেখানে এটাকে সর্বনিম্ন বা ন্যূনতম 5% নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের ধারণা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় রয়েছেন এবং তার সহধর্মিনী ডক্টর জুবেদা রহমানের রয়েছেন। তারা কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা আধুনিকায়ন করার কথার জন্যই কিন্তু তারা যে দেশে বসবাস করেন সেখানে স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো সেটি বাংলাদেশে চিন্তা করেন। সেটা একদিনে হবে না, রাতারাতি হয়তো হবে না, কিন্তু তাদের কল্পনার জায়গা বা তাদের প্রত্যাশার জায়গা, স্বপ্নের জায়গা। আর প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে যুব সমাজের সামরিক প্রশিক্ষণ থাকা, এটা হতেই পারে যদি পরবর্তী পর্যায়ে মনে হয় যে এটা করা খুবই যৌক্তিক, তাহলে হয়তো সেটা সংযুক্ত হতে পারে। হ্যাঁ, এইদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মাসুদ আলম, সভাপতি আইনজীবী ফোরাম এবং সুনামগঞ্জ জেলা বিএনপির। আমি 6 নম্বর 21 দফা 31 দফার যে 6 নম্বর যে ওইটার বিষয়ে যদিও আলোচনা করতে আমি আমার নেতার কাছ থেকে একটু পরিষ্কার করতে চাই। এখানে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ বলা হয়েছে। উচ্চকক্ষ বলা হয়েছে যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর এবং শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ বা অন্তর্ভুক্তির মাধ্যমে মানে যারা প্রত্যেকটা সেক্টরে অভিজ্ঞ তাদেরকে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে আসতেছি, 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা তো গণতন্ত্রের পক্ষেই সবাই। এবং প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন উচ্চকক্ষটা কিভাবে নির্বাচিত? এটা কি যারা সংসদে যাবেন, সংসদ সদস্য তারা নির্বাচন করবেন না এমনিতে মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হবে? এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার, এই 24 নম্বরে এই নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নে আমরা দেখি কি যে সংসদে যারা যান, যারা সরকার গঠন করেন এবং যারা সংখ্যাগরিষ্ঠ থাকে, এই সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আনুপাতিক হারে মহিলা সংসদ নির্বাচন করা হয়। অর্থাৎ 30 জন মহিলা সংসদ আনুপাতিক হারে প্রত্যেকটা দলই। প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমার সাজেশনটা হচ্ছে যে আমাদের দেশে আমরা তো অগ্রসর হচ্ছি, আমাদের দেশে এখন এই বিপ্লবিক না রেখে প্রত্যেকটা নারী যাতে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে যোগ্য নারীরা সংসদে যেতে পারে সে ব্যাপারে ব্যবস্থা রাখা। আরেকটা বিষয় আমি অন্য প্রশ্ন করবো না। মাননীয় চেয়ারম্যান, না মাননীয় চেয়ারম্যান জবাব দেবেন। আমরা কিন্তু এতক্ষণে উচ্চকক্ষ বিশিষ্ট আলোচনা সেটা কিন্তু আমরা অনেক ব্যাপকভাবে করেছি। আমার মনে হয় না যে এটাকে নতুন করে আবার আলোচনায় আনার দরকার আছে। আর নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও কিন্তু সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এর আগে আমরা দিয়েছি। ফলে আমার মনে হয় যে এটা রিপিটেশন, আমার মনে হয় যে এই প্রশ্নে আমরা না। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান তাহলে আমরা তার কথা শুনতে পারি। আমি আসসালামু আলাইকুম। যেই নেতা আমার প্রশ্নটা করলেন নারীদের বিষয়ে, দেখুন আপনি বলেছেন যারা কেপেবল যোগ্য নারী তাদের সুযোগ করে দেওয়ার জন্য।
আপনি যদি আমাদের যে 300 আসন আসে, এই 300 আসনের যে কোনো আসন থেকে যে কোনো দল যে কোনো যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতেই পারেন, নির্বাচনের মাধ্যমে অবশ্যই। মানে আমার দলে যদি ধরেন আপনার যে আসন সেখানে ক্যান্ডিডেট ধরেন আমাদের 5 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে যদি 2 জন নারী ক্যান্ডিডেট থাকে এবং দলের বিবেচনায় যদি সে 2 জনের যে কোনো একজন যদি ভালো হয়ে থাকে, তাহলে সরাসরি সে ভোটে তো আসতেই পারবে, সেখানে তো কোনো সমস্যা নেই। যেহেতু সেখানে কোনো সমস্যা নাই, সেখানে ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়ে আসতেই পারবে। এবং আপনি আলাদাভাবে যেটা বলছেন, এই বিষয়টি আমাদের বিবেচনার মধ্যে আছে। ক্যামেরা যারা অপারেট করছেন, দয়া করে আপনারা বোধহয় আমাকে দেখাচ্ছেন, আমি সামনে যারা বসে আছেন তাদেরকে দেখতে চাইছি। হ্যাঁ, এইভাবে রাখুন দয়া করে ক্যামেরা পজিশনটা। আর সংসদে যেটা আসন সংখ্যা, নির্দিষ্ট আসন সংখ্যা বলেছেন, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা এর মধ্যে একটি কমিশনও গঠন করছি আমাদের দলীয় অবস্থান থেকে, যেখানে আমরা নারীদের সমর্থন আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সেই কমিশনকে আমাদেরকে সেই সুপারিশগুলো দিবে। সেই সুপারিশগুলো দিলে আমরা সরকারকেও, অন্তর্বর্তীকালীন সরকারকেও সেটা দেবো হয়তো, অথবা আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ সামনের দিনে, তখন আমরা সেই অনুযায়ী নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য সেই হিসাবে পদক্ষেপগুলো গ্রহণ করব। এখানে একজন ব্যক্তি আপনারা আগে একটি প্রশ্ন করেছেন হেলথের বিষয়। খুব সম্ভব আপনি বোধহয় এই হেলথ সেক্টরের সাথে ইনভলভ আছেন, আপনার প্রশাসনে আমার মনে হয়, তাই কিন্তু রং প্রশাসনে মনে হয়েছে। এখানে একটি বিষয় আছে, পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন তারা যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তারা প্রথমেই একটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সারা দেশের মানুষকে বিভিন্নভাবে সচেতন করার মাধ্যমে, যাতে মানুষটি অসুস্থ না হয়। একজন মানুষ কি কি কাজ করা থেকে বিরত থাকলে তার ডায়াবেটিক হবে না, অথবা ব্লাড প্রেশার হবে না, অথবা কোলেস্ট্রল বৃদ্ধি পাবে না, এই ধরনের প্রিভেনশন। তো আমাদের যে পল্লী চিকিৎসক ছিলেন, তারা যেরকম চিকিৎসক দিতেন, শহীদ জিয়ার সময় যে পল্লী চিকিৎসক ছিলেন, আপনি সঠিক কথাই বলেছেন। কিন্তু আমরা যদি পল্লী চিকিৎসক তৈরি করে, বা যে নাম যেটাই দিই, এই ধরনের চিকিৎসক তৈরি করে যদি গ্রামে গ্রামে মানুষকে সহায়তার জন্য দিতে পারি, মানুষ অসুস্থই যদি কম হয়, সেক্ষেত্রে যেটা হবে, টোটাল স্বাস্থ্য খাতে যে ফ্যাসিলিটিটা এখন আছে, আমরা তখন যারা হয়তো অসুস্থ হবে তখন তাদেরকে চিকিৎসা দিতে আমাদের সুবিধা হবে। যদি অসুস্থ মানুষের সংখ্যা কম হয়, স্বাভাবিকভাবে ডাক্তার এবং নার্স যারা থাকবেন তাদেরকে তখন চিকিৎসা দিতে সুবিধা হবে। কিন্তু স্বাভাবিকভাবে যখন খুব বেশি মানুষ অসুস্থ হবে, তখন কোয়ালিটি চিকিৎসা দেওয়াটা ডিফিকাল্ট হবে। সেই জন্য আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রিভেনশন। আমরা যদি আগেই মানুষকে, দেশের মানুষকে সচেতন করতে পারি যে ভাই আপনি এই কাজগুলো করবেন না, পরিবারকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করবেন না, তাহলে এই অসুখ হওয়া থেকে বিরত রাখতে পারবেন নিজেকে, পরিবারকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ প্রিভেনশনের মাধ্যমে আমরা জিনিসটাকে কমিয়ে আনতে চাইছি। ধন্যবাদ। আরেকটি ছিল সামরিক প্রশ্ন, যেটি বলেছেন যে আমাদের তরুণ সমাজ বা যারা যুবক আছে তাদেরকে ডিফেন্স ট্রেনিং দেওয়া যায় কিনা। আমরা এটি অবশ্যই চিন্তা করতে পারি। এক সময় শহীদের সময় কতগুলো বিষয় ছিল, বিএনসিসি সহ বিভিন্ন কতগুলো বিষয় ছিল, সেক্টর ছিল, যেখানে কিছু ডিসিপ্লিন শিক্ষা দেওয়া হতো। সেরকম ট্রেনিং না দিলেও কিছু ডিসিপ্লিনিং ট্রেনিং অবশ্যই আমরা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, সময়ের সাথে আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। এরপর হ্যাঁ, আপনি নাম বলে প্রশ্ন করেন। আমি সর্বপ্রথমে চেয়ারম্যান মহোদয়, উনাকে আমার হবিগঞ্জ জেলা জাসাসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে প্রশ্ন রাখতে চাচ্ছি, বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে দেখা যাচ্ছে বিজাতি বিভিন্ন সংস্কৃতি ঢুকে পড়ছে। আমি আজকে অতিথি বৃন্দকে আমন্ত্রণ জানাবো, এই 31 দফার মধ্যে সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কোনো কিছু লেখা হয় নাই। আমাদের দেশীয় সংস্কৃতি, লোকসঙ্গীত এবং আমাদের দেশীয় গান, যেগুলো আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঘোষণা করেছিলেন, সেইভাবে আমরা চাচ্ছি। আমি মনে করি আমাদের 31 দফার মধ্যে যদি সাংস্কৃতিক অঙ্গনটা ঢোকানো যায়, আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম। আপনি যদি একটু খেয়াল করেন, 25 নম্বর
দফায় যদি আপনি শেষের লাইনটা যদি পড়েন, শেষের দুটো লাইন আগে, এটাতে বলা, এটা টাইটেলটা ছিল চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এই শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার মধ্যে এডুকেশনাল টাইপ যেটা বলা আছে, তারপরে গিয়ে বলা আছে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। আপনি দেখবেন না লেখা আছে, আপনি বোধহয় খেয়াল করতে পেরেছেন যে জানি না, 25 নম্বরের শেষের 3টা লাইনের উপরে যদি দেখেন দেখবেন যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। ফলে সংস্কৃতি নিয়ে কোনো কথা লেখা নেই, এটা ঠিক না। হ্যাঁ, অন্য কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, আপনি বলেন, শোনা যায়। আমি এনামুল চন্দ্র স্বামী, যুগ্ম সম্পাদক সিলেট জেলা যুবদল। আমি আপনাদের কাছে বলেন, আপনি বলেন। ওনার মাইক্রোফোনটা একটু বলতে দেন। সুশাসন প্রশ্ন শোনা বোঝা যাচ্ছে না আপনার, আপনি প্রশ্নটা আবার করেন। আপনি প্রশ্নটা আবার করেন। কি প্রবলেম? উনি একটু সামনে এগিয়ে আসলেই হয়, যুবদল কর্মীদের সামনে এগিয়ে আসলেই করে কানেকশন পাবে মাইক্রোফোন। সে কি উচ্চ কক্ষে নাকি না নিম্ন কক্ষে আছে? নিম্নকক্ষে আছে। তাহলে সামনে এগিয়ে আসতে পারে। আরে আপনি প্রশ্নটা করেন। আমাদের সিলেটের বিশাল জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ। আমরা দেখছি যে পোশাক শিল্প বাংলাদেশের নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগাং, ঢাকায় বিস্তীর্ণ। আমাদের গ্যাস দিয়ে ওসব এলাকায় ব্যবসা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আমাদের সিলেটে কোনো শিল্প কারখানা নেই। আপনারা কি ভবিষ্যতে কি আমাদের সিলেটে শিল্প কারখানা কল্পনা করছেন কিনা আমার জানতে চাই। মানে সিলেটে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে শিল্প কারখানা করবেন কিনা, এটা হলো তার প্রশ্ন, মাননীয় চেয়ারম্যান। এই বিষয়টি সিলেটের সাথে যেহেতু আমার একটা সম্পর্ক আছে, এখানে আমি স্বাভাবিকভাবে এখন যেহেতু ইউকে আছি, ইউকে সহ পৃথিবীর বিভিন্ন দেশে সিলেটের বহু মানুষ আছেন যারা সাকসেসফুল ব্যবসা বাণিজ্য সহ। তো এরকম যারা মানুষ আছেন উদ্যোক্তা হিসেবে যাদেরকে আমরা বিবেচনা করতে পারি, এরকম ব্যক্তিগত উদ্যোগ নিতে হবে। অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনার এলাকার মানুষ কোন ব্যবসায়ী, কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি উদ্যোগ গ্রহণ করেন, ডেফিনেটলি আমরা আমাদের সরকারের অবস্থান থেকে, আমরা সরকারে থাকলে ইনশাআল্লাহ আমরা সরকারের অবস্থান থেকে অবশ্যই সব রকমের সহযোগিতা করব। আমার কথাটা কি শোনা গিয়েছিল? নিচে নেমে আসেন, নিচে নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিচে নিচে চলে আসেন। আমি জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলার সভাপতি রফিকুল ইসলাম রশিদ। আমি 27 নম্বর কৃষকের উৎপাদন ব্যাপারে আমি একটু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প ছিল চামড়া শিল্প। চামড়া শিল্পটা প্রায় ধ্বংসের পথে, এবং পাট শিল্প, চা শ্রমিকদের চা শিল্প, এই 3টা শিল্পের ব্যাপারে এখানে কোনো সংযোগ নাই। আবার প্রশ্ন হইলে এই ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কোন সংযোগ করার আছে, পরিকল্পনা আছে? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমি বলতে একটু কানেকশন করি। আপনি যদি 18 নম্বর পয়েন্টে দেখেন, ওখানে কিন্তু বলা আছে, কথা পাবলিক শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা এটা দেখবেন খেয়াল করে, এখানে 18 নম্বর যদি আপনি দেখেন, 18 নম্বরটাতে আছে লেখা শেষের দিকে বন্ধ শিল্প সমূহ চালু করার উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ আপনি যে পাট এবং চামড়া শিল্পের কথা বলছেন, যেটাতে আমরা দেখেছি যে বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা, সেগুলোকে বন্ধ শিল্প কারখানাগুলোকে চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে এবং কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনা রেখে পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে। এখানে লেখা আছে পশু সম্পদ বীমা এবং কৃষকদের ট্রেনিং, কিন্তু আমরা শ্রমিকদের ব্যাপারে আমি বলতে চাই
যেমন চা শ্রমিকদের ব্যাপারে অনেক শ্রমিক আছে যারা কর্ম করে কিন্তু তাদের বেতন পায় না, দিনের পর দিন তারা তাদের আজিনার পোশাকটা বলতে পায় না। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে এই শ্রমিকদের তারা তাইলে সে তার জীবিকা রক্ষা করবে কিভাবে? এটাই হলো চা শ্রমিকদের ব্যাপার। চামড়া শিল্প যে ব্যাপারে বলতে চাই, শ্রমিক কৃষকদের ব্যাপারে হচ্ছে তাদের ট্রেনিং নেওয়া হবে, তাদেরকে বীমা করা হবে। চামড়া শিল্পের ব্যাপারে এ ধরনের কিছু এখানে নাই, আমি দেখতেছি না। তো আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুরোধ সিদ্ধান্ত দিবেন কিনা। আসসালামু আলাইকুম। দেখুন, চা শিল্পে যে সমস্যাটা আছে, শ্রমিকদের বেতন ভাবে সম্পর্কে কিছু সমস্যা আছে। অবশ্যই বিষয়গুলোতে অনেক রকম সমস্যা আছে। বিশেষ করে গত 15 বছরে আমরা দেখেছি একচুয়ালি দেশে কি হয়েছে। মানুষের বা দেশের উন্নয়নকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল সেক্টর আছে, বলা যায় কোনো সেক্টরে আসলে কোনো কাজ হয়নি। আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। তাদের যেরকম মজুরির বিষয়গুলো আছে, মজুরির বিষয়গুলো দেশের যে আইন আছে, আইনের ভিত্তিতে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। চামড়া শিল্পের আপনি কথা বলেছেন, চামড়া শিল্পটাকে ষড়যন্ত্র করেই ধ্বংস করা হয়েছে। কিন্তু এই ধ্বংস করার ফলে আমাদের চামড়া শিল্পটাকে ধ্বংস করে দিয়ে কিভাবে পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়া হয়েছে, এটা মোটামুটি ভাবে অনেকেরই আমাদের কম বেশি কিছুটা ধারণা আছে। স্বাভাবিকভাবে এই পুরো বিষয়টাকে আমাদের নতুন করে চিন্তা করে এটাকে ঢেলে সাজাতে হবে। এবং চামড়া শিল্পের একটা প্রচুর একটা ভালো সম্ভাবনা আছে বলে আমি মনে করি বিভিন্ন কারণে। তো সেই জন্য এটা নিয়ে একটা চিন্তা ভাবনা আমাদের আছে। ডেফিনেটলি এটা একটা ভালো পার্সপেক্টিভ একটা সেক্টর, যেখানে আমরা অবশ্যই নজর দিতে পারি। যার নজর দেওয়ার মাধ্যমে যেটা হবে, আমরা বহু মানুষের কর্মসংস্থান যেমন করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমাদের বহু ফরেন কারেন্সি আর্ন করা সম্ভব হবে। তবে এটাও ঠিক, চামড়া শিল্পে আমাদের বর্তমানে যে অবস্থা আছে এটাকে মডার্নাইজ করতে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে সেটা আমরা শেষ করতে পারিনি। সেটা আমরা আবার চালু করবো। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করবো। আমরা বিগত 17 বছর, আপনার নামটা বলেন। সুনামগঞ্জ জেলার সাধারণ আমার প্রশ্নটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের কথা বলা হচ্ছে, কিন্তু যে আইনের মাধ্যমে আমাদের এই দেশের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূলের নেতৃবৃন্দ মিথ্যা মামলায়, গাইবি মামলায় ছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই স্পেশাল পাওয়ার অ্যাক্টটা বাতিল করা হবে এবং এটার সাথে আরো কয়েকটা আইন আছে যেগুলা রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে হয়রানি করার জন্য করা হবে। আমাদের পক্ষ থেকে বিএনপি ক্ষমতা গেলে এটা বাতিল করা হবে না, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ হাসান জামাল। আমি স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক, সাবেক সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সিলেটের জামাতা, আমাদের ভাই দুলাভাই জনাব তারেক রহমান এবং বিজ্ঞ প্যানেলের কাছে আমার একটি সম্পূরক সংযুক্তি 22 নম্বর বিষয়। এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করায় আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বিএনপি মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটা অন্তর্ভুক্ত করে শহীদদের সম্মানিত করা হয়েছে। কিন্তু যেহেতু এটা 23 সালে এটা 23-এ করা হয়েছে, 24-এ কিন্তু আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে জুলাই আগস্টে। যেমনি ভাবে 71-এ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক শাহাদাত বরণ করে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে, 24-এ আপনার নেতৃত্বে, ক্যারিজম্যাটিক নেতৃত্বে শেখ হাসিনার মতো একজন দানবকে হটানো হয়েছে। এই 24-এর আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে গত 16 বছরে, আমার অনুরোধ
এই 22 নম্বর অধ্যায়ে তাদেরকে সম্পৃক্ত করা হোক, যাতে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এই বিষয়টি যদি এখানে অন্তর্ভুক্ত করা হয় এবং আগামী নির্বাচনী ইশতেহারে রাখা হয়, দেশের মানুষ সেটাকে ইতিবাচকভাবে নেবে। আপনার মাধ্যমে আমার প্রস্তাব, যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা গুম হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা যেন দেওয়া হয়, সেটা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আপনার মাধ্যমে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। এর সাথে আপনি একটা কথা বলে বেশি ভালো হতো। ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে আমরা কিছুদিন আগেই, প্রায় 1-1.5 মাস আগে দলের মহাসচিব সাহেব উনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে মোটামুটি ভাবে আমাদের দলের ভিতর থেকে মূল দল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক সহ আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের 400-রও বেশি, 422 জনের উনি লিস্ট দিয়েছেন। বাট পরবর্তীতে আমাদের কাছে আরো কিছু নাম এসেছে, প্রায় 500-র কাছাকাছি আমাদের মানুষ শহীদ হয়েছেন বিগত যে 5 তারিখে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে আমাদের দলের অবস্থান থেকে আমরা আমাদের নেতাকর্মী যারা শহীদ হয়েছেন সেটা আমরা লিস্টটা তৈরি করেছি। আমাদের দলের বাইরে যারা হয়েছেন সেটা তো আমাদের পক্ষে এখনই সম্ভব না, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো করা উচিত ছিল বা হয়তো তারা করছেন। বাট আমাদের অবস্থান থেকে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা আমাদের দলের বাইরেও যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে অবশ্যই আমরা পুরো লিস্টটা তারা আমরা করবো, তাদের লিস্টটা। এবং আপনি যেরকম একটি প্রস্তাবনা দিলেন, এরকম একটি প্রস্তাবনা বিবেচনা আমাদের রয়েছে, এরকম একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। কাজে অবশ্যই এই মানুষগুলোর আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা, এই মুক্ত পরিবেশ অর্জন করছি, অবশ্যই তাদেরকে আমাদের যথাযথ স্বীকৃতি দিতেই হবে। তবে একই সাথে ওদের এটাও খেয়াল রাখা দরকার যে গত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা কর্মীরা যারা গুম খুনের শিকার হয়েছেন তাদেরও কিন্তু এই সম্মাননা পাওয়ার একটা অধিকার আছে। কারণ শুধু জুলাই আগস্টকে যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা খণ্ডিত ভাবে এটা আমরা তো প্রস্তাবিত হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন। মোশাররফ, আমি আপনাদের সাউন্ড পাচ্ছি না। আমার এখন হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে 21 নম্বর দফা নম্বর 21-এ আছে, স্থানীয় সরকার এবং প্রশাসনটাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা কাজ করব। এখন আমার প্রশ্ন হচ্ছে এটার সাথে ইনক্লুড করা যায় কিনা যে আমরা মিনিস্ট্রিতে অথবা সচিবালয়ে যখন কাজ কোনো কিছু হয় তখন আমাদের সবাই ঢাকা কেন্দ্রিক যেতে হয়, অর্থাৎ আমাদের রাজধানীমুখী কাজ করতে হয়। তো ওই প্রশাসনটাকে, সচিবালয়কে কি বিভিন্ন বিভাগীয় শহরে কিছু স্থানান্তর করা যায় কিনা, তাহলে হয়তো আমাদের দেশবাসীর সাথে আমরাও কিছু উপকৃত হতাম। এখানে খেয়াল করবেন 21 নম্বরের প্রথম শব্দটি কিন্তু বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণের লক্ষ্যেই কিন্তু এটা বলা হয়েছে। এটার অনেকগুলো কারণ আছে যে রাজধানীমুখী হওয়ার কারণে জনসংখ্যা সব রাজধানীতে কেন্দ্রীভূত হয়, রাজধানীর পরিবেশ বিঘ্নিত হয়, সেখানে জনসংখ্যা এত বেশি বেড়ে যায় যে পরিবেশ, চলাচল, যানবাহন সবকিছু একটা বিপদের মুখে পড়ে যায়। সেই বিবেচনাতে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কিন্তু এগুলো দফাতে বলা হয়েছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে যাতে সব কাজের জন্য মানুষকে যেন রাজধানীমুখী না হতে হয়। আসলে আপনারা সিলেটে কিন্তু মাগরিবের নামাজটা আগে হয়, মানে 5টা মানে 5-এ। আমরা আর 2-3টা প্রশ্ন নেব, এর বেশি আমরা নিতে পারবো না। মোশাররফ, আমি একটু একটি প্রশ্ন করলেন স্বায়ত্তশাসনের ব্যাপারে, এখানে আমি একটু অ্যাড করতে চাই। পারভেজ ভাই তো একটা উত্তর দিয়েছেন। গতকাল আমাদের স্থায়ী কমিটির মিটিং ছিল প্রতি সোমবারের মতন, সেখানে আমরা একটি বিষয় আলোচনা করছিলাম। আপনি যেটা স্বায়ত্তশাসন, অর্থাৎ মানুষের কষ্টটা যাতে কম হয়, যেমন ধরেন আমাদের রংপুর বা টেকনাফ অনেক দূরে দেশে ঢাকা থেকে, অথবা সিলেটের বিভিন্ন অঞ্চল আছে, তাওয়াবিল অঞ্চল, ওখানেও মানুষ বাস করে। ওখান থেকে যদি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক, উনি রিটায়ারমেন্টে গেলে ওনার যে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন যে ওনার বিষয় থাকে সেগুলো কাজগুলো সম্পূর্ণ করার জন্য ওনাকে হয়তো ঢাকায় যেতে হয়, এবং সেটা কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার একটা মানুষের জন্য। এরকম একটা মানুষের জন্য ঢাকায় গিয়ে দিনের কোন দিন থাকা, ওনার কাগজপত্র ঠিক করা, রিটায়ারমেন্ট ফান্ড গুলো ঠিক করা একটা কষ্টকর ব্যাপার। আমরা যেটা চিন্তা করছি
কিভাবে এই জিনিসগুলোকে, হয়তো সব জিনিস না হলেও কতটুকু জিনিসকে, কতগুলো জিনিসকে, কি কি জিনিসকে, এই জিনিসগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা, ঢাকা থেকে বের করে, হয়তো সেই মানুষটিকে ঢাকায় আসতে হবে না, সেই মানুষটিকে আমাদের থেকে সিলেটে এসে উনি যদি ওনার কাজগুলো সেরে নিতে পারেন, মানুষের কষ্টটা অনেক লাঘব হবে। একইভাবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কারো যদি হাইকোর্টে কোনো কাজ থাকে, টেকনাফ থেকে যদি একজন মানুষকে আসতে হয়, হাইকোর্টে এসে দিনের পর দিন ওনাকে থাকতে হবে, হয়তো ঢাকায় হোটেলে থাকা একটা খরচের ব্যাপার। উনি যেহেতু টেকনাফের মানুষ, ঢাকা শহর ভালো করে চেনেন না, ওনার জন্য একটা সমস্যা, অর্থনৈতিক ভাবে এবং সব দিক থেকে একটা সমস্যা। কিভাবে আমরা চিন্তা ভাবনা করছি, গতকালকে আমরা আলোচনা করছিলাম যে কি করা যায়, যে ক্ষেত্রে আমরা ওনাকে টেকনাফ না এসে যদি উনি চিটাগং পর্যন্ত এসে ওনার কাজটা সারতে পারে, এই বিষয়গুলো আমরা চিন্তা করছি। হয়তো রাতারাতি সম্ভব না, বাট ডেফিনেটলি আমরা কিছু একটা আমাদের ইচ্ছা আছে করার, যাতে করে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়, বিকেন্দ্রীকরণ করা, সজাগতা যেটা বিকেন্দ্রীকরণ। ধন্যবাদ। হ্যাঁ কাইম ভাই, লাস্ট প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসির ভাই। আমি কাইয়ুম চৌধুরী, সভাপতি সিলেট জেলা বিএনপি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের আপনজন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সৌভাগ্যবান সিলেট বিভাগবাসী। আমি সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাচ্ছি এবং প্যানেলে যারা এসেছেন, 2 দিন পরিশ্রম করে এই প্রোগ্রামকে সফল করেছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে, বিভাগবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটি প্রশ্ন, এই নম্বর 4, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। আমরা বাংলাদেশ রাষ্ট্র কাঠামো ইউনিটের গভর্নমেন্ট এখন, যদিও এখানে বলা হয়েছে যে পাওয়ার অফ ব্যালেন্স এটা নিয়ে আসা হবে, আমরা যদি পাওয়ার অফ ব্যালেন্সের মধ্যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা জুডিশিয়ারি, এগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং হেড অফ গভর্নমেন্ট, হেড অফ স্টেটের মধ্যেও ব্যালেন্স চলে আসবে, তা আমরা যদি এই বাস্তবায়ন করি। তো এই ক্ষেত্রে কি হেড অফ গভর্নমেন্ট পাওয়ার কি কোনো কারণে খর্ব করে হেড অফ স্টেট যিনি থাকবেন, রাষ্ট্রপতি, তার পাওয়ার কি বৃদ্ধি করার চিন্তা ভাবনা আমাদের দলের আছে কিনা, এই বিষয়ে পরিষ্কার যদি দলের চেয়ারম্যানের কাছ থেকে একটু ধারণা পাই, তাহলে আমরাও যখন বিভিন্ন জায়গায় ডিসকাশন করি, কথা বলি, আমাদের মধ্যে ঠিক আছে। হ্যাঁ নাসির ভাই একসাথে মানে চেয়ারম্যান বলবে, আপনি একটু আপনার প্রশ্নটা করেন। চেয়ারম্যান স্যার, আমি কোনো একটা পয়েন্ট যেটা আমি মনে করছি বোধহয় রেলেভেন্ট আছে, যে আমরা যে একটা পার্টি গভর্নমেন্টে যাবে, যে ইলেকট্রাল প্রসেস এবং যে পার্লামেন্টের মাধ্যমে এই জিনিসগুলি আমরা করবো, সেটার ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ এই 31 দফার মধ্যে নাই। যেমন আমার মানে বক্তব্য ছিল যে আমরা ইলেকট্রাল সিস্টেমটা কি বর্তমান ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমই থাকবে না, মেজরিটি সিস্টেমে একটু যাওয়ার জন্য বিএনপি উইল বি বেনিফিটেড মোর ইলেকট্রাল সিস্টেমটা। দ্বিতীয় হলো, আপনার 1970-তে 300 সিট ছিল, যখন 7.5 কোটি জনসংখ্যা, এখন অনেকে বলছেন 20 কোটি, ধরেন 18-20 কোটি পপুলেশন, বাট সেই 300 এই সিট বাড়ানোর কোন পরিকল্পনাটা আছে কিনা আমাদের ইয়েতে। আর চতুর্থ হলো, এমপিরা আপনার না বলা ছাড়া তেমন কোনো ফাংশন নেই। তো আগে একটা প্রাইভেট মেম্বার্স বিলও ছিল, যেটাও কার্যকর করে করা হয়নি। তো এমপিরা প্রাইভেট বিল আনার মতো সিস্টেমগুলি পার্লামেন্টারি সিস্টেমে করা হবে কিনা, মানে না থেকে যে আর একটু মোর প্রোঅ্যাক্টিভ করা যায় কিনা এমপিদেরকে পার্লামেন্ট, সেই বিষয়টা একটু চিন্তা করেছেন কিনা। আর দ্বিতীয় হলো যে কাইয়ুম চৌধুরী এই মাত্র যে বলেছে যে আমরা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে একটা ভারসাম্য আনতে চাচ্ছি। এখানে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্টে প্রেসিডেন্টের পাওয়ার ইজ অলমোস্ট মানে আন্ডারস্টুড কি আছে। ওইখানে প্রেসিডেন্টকে পাওয়ার
দেওয়ার সুযোগটা কোন দিকে আমি এখনো মানে রিসার্চ করে পাইনি, কারণ মোস্ট পার্লামেন্টারি সিস্টেমে আপনি ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, প্রেসিডেন্ট ইজ জাস্ট ফিগারেট পারসন, আর প্রেসিডেন্টকে আর ফার্দার কি পাওয়ার দিলে এটা ভারসাম্য আসবে সেই জিনিসটা, যেমন জ্ঞান চৌধুরী আমারও একটা প্রশ্ন ছিল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট স্পেসিফিক বিষয়টা। ধন্যবাদ নাসির ভাই। প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়ার কথা কিন্তু কোথাও লেখা নেই। ভারসাম্যের কথা বলছেন তো, ভারসাম্য বিটুইন থ্রি পিলার্স অফ দ্য স্টেট, এইটাতে আছে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে বা এরকম কোনো কথা নেই। মোশাররফ, পাবেল ভাই যেটা বলছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি না, উনি কি বলছেন? পাবেল ভাই বলতে চাচ্ছে, পাবেল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। চেয়ারম্যান শুনে না। এখন কি শোনা যায় এখন আমার কথা? না, শুনতে পাচ্ছে না। দূর থেকে আসছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। পাবেল ভাই যেটা বলতে চাচ্ছে, সাবেক এমপি নাসির রহমানের প্রশ্নের জবাবে যে নাসির রহমান বলছে যে প্রেসিডেন্টের পাওয়ার যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কি পরিমাণে বৃদ্ধি করা হবে, এক। আর পাবেল ভাই জবাব হলো যে না, ওই ক্ষেত্রে বলা হয় নাই, আমরা অন্যান্য ক্ষেত্রে বিচার বিভাগ বা আইন বিভাগের ক্ষেত্রে প্রশ্ন ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এটা ভারসাম্যটা বিটুইন থ্রি পিলার্স অফ দ্য স্টেট, লেজিসলেটিভ, জুডিশিয়ারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তিনটা পিলারের ভেতরে পাওয়ারের ভারসাম্যের কথা বলেছে। ওই ক্লজে কিন্তু রাষ্ট্রপতির কোনো ইস্যু এখানে ডিসকাশনে নেই। আর আপনি যেটা বলেছেন খুবই যৌক্তিক, যে পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করবার সুযোগ আসলে কোথায় আছে, ফলে এই আলোচনাটা আমার মধ্যে খুব গুরুত্বপূর্ণ নয়। আর এমনিতে কায়ুম ভাই যে প্রশ্নটি প্রথমে করেছিলেন, পরে আমার মধ্যে এখানে আনসারটা এখানে আছে। আর আপনি যেটা বলেছেন যে মেজরিটির ক্ষেত্রে যে সিস্টেমটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে সেটাতে আমরা সুইচ ওভার করবো কিনা, আমার মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটা আনসার করবেন। এই বিষয়টা আমার কাছে মনে হয়, এটা আমরাও বলেছি যে ফাস্ট পোস্ট সিস্টেম যেটা আছে, বাংলাদেশের মানুষ সেটা দিয়ে অভ্যস্ত। হঠাৎ করে আমরা তো বাংলাদেশটার কোনো এক্সপেরিমেন্ট বা ল্যাব না কারো, যে হঠাৎ করে কোনো একটা নতুন জিনিস আমরা চালু করে ফেলবো। আমাদের মানুষকে, মানুষ যেটাতে অভ্যস্ত দেশের মানুষ, আমরা সেই সিস্টেমটাই কন্টিনিউ করবো। তারপরে ডেফিনেটলি এটা সংসদে আলোচনা হতেই পারে, সংসদে আলোচনা হয়ে আলোচনার ভিত্তিতে যেটা ঠিক হবে, ডিসাইড হবে, পরবর্তীতে আমরা সেটা ইনশাল্লাহ করবো। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমার মনে হয় প্রশ্নোত্তর পর্বটাকে আমাদের এখানে শেষ করতে হবে। সিলেটের আমাদের আজান হয় 5:05 সম্ভবত, ফলে আপনার বক্তৃতার সময় এবং আমাদের সভাপতির সময়টাকে দিতে হবে। এখানে একটা কথা বলা দরকার যে সকাল থেকে আমরা একটা চমৎকার একটা ইন্টারেক্টিভ একটা সেশন এখানে কর্মশালা করেছি, যে 3টি কর্মশালা আমাদের ইতিমধ্যে হয়েছে, ঢাকা, রাজশাহী এবং সিলেট। আমি খুব নির্দ্বিধায় বলতে পারি যে সিলেটটা ছিল সবচেয়ে ডিসিপ্লিন, এবং এখানকার যারা অংশগ্রহণ করেছেন তারা আমাদের সবার পক্ষ থেকে অসম্ভব ধন্যবাদ পেতে পারেন। এবং এই রকম ধারাবাহিকতা যদি আমরা বাকি 7টা বিভাগীয় কর্মশালার জন্য যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা খুব চমৎকারভাবে 31 দফা যেটা আমরা জনসম্পৃক্তির জন্য কাজ করছি সেটার উদ্দেশ্য বোধহয় সফল হবে। এবং এখানে সকাল থেকে আমরা যে কর্মশালা পরিচালনা করেছিলাম, সেখানে আমাদের হাউস থেকে অনেকগুলো প্রশ্ন ছিল, তাদের জিজ্ঞাসা ছিল, সেগুলোর প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। ওনারা অংশগ্রহণে আমাদের সাথে খুবই প্রাণোজ্জ্বলভাবে অংশগ্রহণ করেছেন, এবং উপস্থাপনা কৌশলও কিভাবে হওয়া দরকার সেই ব্যাপারে আমরা তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে সিলেট এই পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো কর্মশালার মধ্যে শ্রেষ্ঠ, এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। ধন্যবাদ পাবেল ভাই। আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ, সময় নেই, অলরেডি সময় নেই। এ পর্যায়ে মাননীয় চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে আমি আজকে অনুষ্ঠানের সভাপতি, সিলেট বিভাগীয় বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক মেয়র, জননেতা আল্লাহ জি কে ঘোষকে তার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ জি কে ঘোষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে, নির্দেশনায় বাংলাদেশের সবকটি বিভাগীয় শহরের এই আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার প্রশিক্ষণ, আজকে আমরা তৃতীয় দিন। তৃতীয় প্রশিক্ষণে আমরা সিলেট ডিভিশনের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, মঞ্চে আছেন পাবেল ভাই সহ, এনি ভাই, টুকু ভাই, রানু আপা, অন্যান্য মুশারফ ভাই সহ সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, 4 জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই দায়িত্ব পাওয়ার পরেই আমাদের সহকর্মী মিফতাহ সিদ্দিকী, আমাদের
সহকর্মী কলিমুদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইম ভাই, ইমরান, মহানগরের কয়েসলুদি সহ মৌলভীবাজারের অন্যান্য জেলার সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করেছি এই বৃহত্তর সিলেটের আমাদের প্রশিক্ষণটি যেন সুন্দর হয়। তার বিশেষ কারণ তা আপনারা নিশ্চয়ই শুনেছেন, চেয়ারম্যান সাহেব আমাদের আত্মার আত্মীয়, ওনার শ্বশুর বাড়ি, সেই বিবেচনায় আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করেছি বলেই আমরা অনুষ্ঠানটা সুন্দর করতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরো সুন্দর করার চেষ্টা করব। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সবাই বলছে, আমিও যেহেতু স্থানীয় সরকার প্রতিনিধি ছিলাম, একবার দুইবার নয়, বিএনপির সময় একবার, আর ফ্যাসিস্ট সরকারের সময় জেলে থেকে একবার, জেলের বাইরে একবার, 3 বার কাজ করেছি। স্থানীয় সরকার নির্বাচনে যে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে যে অবমূল্যায়িত হয়, আমরা মনে করি সবকিছু সংস্কারের জন্য আপনি বলছেন, জাতিকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি মেয়র, সর্বোপরি জেলা পরিষদের চেয়ারম্যান, এই নির্বাচনগুলি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ গেলে এর ধারাবাহিকতা থাকবে কিনা, প্রতিটা নির্বাচন হবে কিনা, সেটা একটা পরিষ্কার ধারণা দরকার। মানুষ মনে করে যে উপজেলা পরিষদ সরকার একটা ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করেছে। উপজেলা চেয়ারম্যানদের না কোনো দায়িত্ব ছিল, ভাইস চেয়ারম্যানদেরও কোনো দায়িত্ব ছিল বলে আমার মনে হয় না। সিটি কর্পোরেশনগুলি ছিল, তাদের পদমর্যাদা ছিল। এই যে সিলেটের মেয়র বিএনপির ছিলেন, অন্যান্য 2-1 জায়গায় বিএনপির যারা ছিল তাদেরকে রাষ্ট্রীয় যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স পদমর্যাদা দেওয়া হয়নি। তা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নেয়, দল মতের ঊর্ধ্বে উঠে সবকটি স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতিনিধিদের যে সম্মান, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনেককে বলতে বলেছে, সেই জন্য আমি আজকে সকলের পক্ষে এই অনুরোধটি রাখলাম। আরেকটি জিনিস, এটা রাষ্ট্র পরিচালনার এটা অনেক বড় ব্যাপার। শুধু বিবেচনার জন্য এই যে আমলাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ, জুনিয়র অফিসাররা বলে যে চেয়ারম্যান সাহেব এবার জাতিকে যে স্বপ্ন দেখাচ্ছেন, আমরা যারা পিছনে আছি, পিছনে পড়েছি, সামনে যারা চাকরি করেছে, আবারও 2 বছর 3 বছরের জন্য চুক্তিভিত্তিক হয়ে ওনারা যখন থাকেন, তাহলে আমরা পিছনে আমাদের সেই আগ্রহটা আমরা হারিয়ে ফেলি। এইটা বিবেচনা করা যায় কিনা মাননীয় চেয়ারম্যান মহোদয় সেটা বিবেচনা করবেন। আর আমরা যে কাজ শুরু করেছি, আমরা বিশ্বাস করি আপনি যেভাবে বলেছেন, আগে আমাদের শত্রু ছিল দৃশ্যমান, আমরা সেইভাবে কাজ করেছি। এখন আমরা একটা অদৃশ্য শক্তির সঙ্গে লড়ছি আপনার নেতৃত্বে। আমরা দৃশ্যমান শক্তিকে যেভাবে পরাজিত করেছি, অদৃশ্য শক্তি যত শক্তিশালী হোক, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা পরাজিত করব। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমাদের প্রিয় নেতা আগামী দিনের দলের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব যিনি নেবেন, ওনার সসম্মানে রাষ্ট্রে ফিরে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গাউস ভাই। আমি সিলেট বিভাগের 5টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বা সদস্য সচিব যারা আছেন তাদেরকে মঞ্চে এসে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ সেলের পক্ষ থেকে আপনাদের জন্য নির্ধারিত লিফলেট এবং আমাদের যে বুকলেট আছে, পেন ড্রাফ আছে, সেইটা গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে এটা দেওয়া হচ্ছে, যেগুলি নিয়ে আপনি পরবর্তী জেলায়, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আপনাদেরকে এই 31 দফা প্রচারে আপনারা যাবেন। এই আমাদের এই রানু, তোমরা গেছো? এখন কেন্দ্রীয় প্রশিক্ষণ সেলের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দের কাছে আগামী দিনে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে এই রাষ্ট্র মেরামতের 31 দফা প্রচারের জন্য এখন উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
সবাইকে ধন্যবাদ। আপনার সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে একটা পেন ড্রাইভ দেওয়া হয়েছে, তার মধ্যে লিফলেট, আমাদের বুকলেট, আমাদের যে মেটেরিয়ালস আমরা আজকে যে ট্রেনিং দিয়েছি সারাদিন সব কিছুর রেকর্ড আছে, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। জি জি, এ পর্যায়ে আমি এই সিলেট বিভাগীয় রাষ্ট্র সংস্কারের 31 দফার উপর আজকে যে কর্মশালা, এই কর্মশালায় সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান, আমাদের প্রেরণার উৎস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান। এখন সভাপতি বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। বছরও আমি দুদিন আগে অনুরোধ করেছিলাম কিছু টাইটেল ব্যবহার না করতে আমার নামের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আজকের প্যানেলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন? আমরা সকলেই সেটা জানি। আমরা যে 31 দফাটা দিয়েছি দলের পক্ষ থেকে, বাংলাদেশের সকল আন্দোলনকারী, গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারী সকল দলের পক্ষ থেকে যে 31 দফা আমরা তৈরি করেছি, 31 দফাটি আমরা আমাদের নেতৃবৃন্দের হাতে আজকে তুলে দিয়েছি, বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দের কাছে। এই 31 দফা ভেতরে 31টা দফা আছে, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে, যে বিষয়গুলোর সাথে দেশের মানুষের জীবনযাত্রা সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা পিছন দিকে যে বইগুলো আমরা দিয়েছি, পিছন দিকে একটি কথা লেখা আছে যে 31 দফাটাই যে সীমাবদ্ধ, 31 দফার মধ্যে নট দ্যাট। কারো কাছে, যেমন এখানে আমি জয়েন করার পরে এখানে কয়েকজন ব্যক্তি তাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন, তার মধ্যে কয়েকটি ভালো প্রস্তাবনা আছে। এরকম আমরা যদি আরো প্রস্তাবনা পাই, আমরা সেটি 31 দফার সাথে অ্যাড করবো। কাজে 31 দফাটা বাধা ধরা কোনো নিয়ম না, বাট এটি একটি আমরা ধরে নিতে পারি গাইডলাইন। এখন উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, এই যে আমরা আজকে এখানে যে অনুষ্ঠানটি করলাম, এটির মাধ্যমে আপনাদের 31 দফার বিষয়ে অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো। কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছিলাম, তখন নিশ্চয়ই আপনারা অবশ্যই সকলে সেখানে উপস্থিত ছিলেন না, বিশেষ করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এখানে আজকে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক সহ আমাদের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আপনাদেরকে আজকে আপনারা এখানে উপস্থিত হওয়ার পরে এই যে সারাদিন আপনাদের যে ডিসকাশনটা হলো, অনেকগুলো বিষয় আপনাদের পরিষ্কার হয়ে গেছে, অনেক কিছু জানার ছিল, বোঝার ছিল, সেইগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমাদের যেটি লক্ষ্য বা উদ্দেশ্য, বা যেটি আপনাদের কাছে আমাদের চাওয়া, সেটি হচ্ছে যে এখন বিভাগ পর্যায়ে এই আলোচনা সফল, এটি এখন জেলা নেতৃবৃন্দ, আপনারা জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের কাছে নিয়ে যেতে হবে, যাতে করে তারা এটি নিয়ে যেতে পারে সাধারণ মানুষের কাছে। কারণ এই 31 দফার যে বিষয়গুলো আছে, এগুলো মানুষকে ঘিরে 31 দফার বিষয়গুলো, মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে একটি কথা এসছে কিছুক্ষণ আগে, আমাদের রৌস তার বক্তব্যে কয়েকটি কথা বলেছে। দেখুন, সব সময় সবকিছু বইতে হয়তো খুব সুন্দরভাবে সবকিছু লেখা থাকে, কিন্তু সেই লেখাগুলো, সেই গাইডলাইন গুলো যদি বাস্তবায়ন করতে হয়, সেটা মানুষকেই করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুর পিছনে বিষয় একটি থাকে, সেটা হচ্ছে ইন্টেনশন বা নিয়ত। আমরা বাংলায় যেটা বলি নিয়ত, ওই লোকটার নিয়ত কি। আমাদের সকলের নিয়ত যদি ভালো থাকে, অবশ্যই আমরা ভালো কিছু করতে সক্ষম হব। আমরা রাজনীতি করি, রাজনীতি কার জন্য করি? রাজনীতি মানুষের জন্য করি, রাজনীতি দেশের জন্য আমরা রাজনীতি করি। দেখুন, সারা পৃথিবীতে একটি বিষয় গ্রহণযোগ্য আছে, একটি বিষয় কি, সেটি গণতন্ত্র। দুঃখজনক ভাবে হলো বাংলাদেশে গণতন্ত্র
চলার পথে বহু সময় বাধাগ্রস্ত হয়েছে। এই গণতন্ত্র যে চলার পথটি, গণতন্ত্র চলার পথটি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। আজকে আমি মনে করি এখানে আপনারা যারা আছেন আমরা সকলে মিলে যদি একটি শপথ গ্রহণ করি এবং এই শপথটা যদি আমরা সকলের কাছে নিয়ে যেতে পারি, যে সেটি হলো যে কোনো মূল্যে হোক, আমরা যেই গণতন্ত্রের জন্য জুলাই আগস্ট মাসে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন, যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত প্রায় ১৬-১৭ বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, সেই গণতন্ত্রকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ করতে পারি, তাহলে অনেক কিছুর সমাধান রাতারাতি হবে না, বাস্তবতা এটাই। তবে পর্যায়ক্রমিক ভাবে আমরা সমাধান অনেক কিছু করতে পারবো। আজকে আমরা বিগত যে স্বৈরাচারের পলাতক যে স্বৈরাচার, তার সময় আমরা একটি জিনিস দেখেছি, এটা বাংলাদেশের ছোট বড় শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত সব ধরনের মানুষ কিন্তু একটি বিষয় আমরা বুঝতে রিয়েলাইজ করেছিলাম, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেশে, কোনো দেশের কোনো জায়গায় কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এবং সেই জন্যই গুম খুন, সেই জন্যই অর্থ পাচার, দেশের মানুষের সম্পদ পাচার, সেই জন্য এইসব মেগা প্রজেক্টের নামে কি হয়েছে আমরা দেখেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি মনে করি দেশে যদি গণতন্ত্র থাকে, যে কোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে পারি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে হবে, এবং আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে। সরকারকে, যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্ব থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়, যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। তখনই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে, সঠিক পথে চলা শুরু করবে। আপনারা এখান থেকে অনেক প্রস্তাবনা দিয়েছেন, দেখুন এই প্রস্তাবনাগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রস্তাবনাগুলো ৩১ দফার বিষয়গুলো যদি আমরা ধরি, আপনাদের কাছ থেকে যে প্রস্তাবনা এসছে, এই সবগুলো প্রস্তাবনা কিন্তু মানুষকে ঘিরে, মানুষের ভালোর জন্য। কাজেই আমরা যদি জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু এই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন ঘটানো সম্ভব। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলেছি, আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে যেটা বলেছি, আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে যেটা বলেছি, আমরা ডিফেন্সের ক্ষেত্রে যেটা বলেছি, সবকিছুই পর্যায়ক্রমিক ভাবে করা সম্ভব। কিন্তু প্রথম বিষয় হচ্ছে গণতন্ত্র আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আপনারা গত ২-৩ দিনের পত্রিকা খুলে দেখুন, আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছেন, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিক ভাবেই হোক, যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। এবং সেটি আমি প্রতিদিন বলছি, বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমার নেতাকর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সামনে আমি বারে বারে বলেছি, গত ৩ মাস ধরে বলছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরে মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে, এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত ২ দিনের বিভিন্ন পত্র পত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর বিভিন্ন জায়গায় আপনারা নিউজগুলো দেখেন, এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লে, একটা পত্রিকা ২-১টা পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে, আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয়, তাদেরকে ডানে নির্বাচনী করতে হয়, তাদেরকে নিশি রাতের নির্বাচনী করতে হয়। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা মাঝে মাঝে আপনাদের সাথে এর আগেও যখন আমার ইন্টারাকশন হয়েছে, আপনারা প্রায় একটি কথা বলেছেন, মাঝে মাঝে একটি কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে। বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তার পরবর্তী আপনার কাছে প্রশ্ন আসবে কেন তাকিয়ে আছে। কারণ
অতীতে হ্যাঁ আমরা যখন দেশ পরিচালনা করেছি অতীতে আমরা চেষ্টা করেছি সবকিছু যে আমরা করে ফেলতে পেরেছি, নট দ্যাট, আমরা অনেক কিছু করেছি বাট সবকিছু আমরা করতে পারিনি, কিন্তু অনেক কিছু এখনো করার বাকি আছে। এই যে আপনি বললেন যে মানুষ তাকিয়ে আছে, কারণ কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করেছে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও বেটার কিছু করতে পারবে বিএনপি। এইটুক বিশ্বাস মানুষের মধ্যে আছে বলেই কিন্তু মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপির উপরে মানুষ আস্থা রাখে। কিন্তু প্রিয় সহকর্মী, প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই ঘরে আপনারা যারা বসে আছেন, আপনাদের সাথে আপনাদের আরো যারা লক্ষ লক্ষ সহকর্মী যারা এই ঘরে নেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র সিলেট বিভাগে, আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে, আপনাদের প্রত্যেককে দেখে কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে যে বিএনপি কি করবে। কাজেই মানুষের যে আস্থা, এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব কি আপনার নয় বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে? এটি ধরে রাখার দায়িত্ব তো সম্পূর্ণরূপে আপনার। এটি জনগণের কিন্তু এই দায়িত্ব না ধরে রাখা, জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে, আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে। কারণ আজকে কোনোভাবে যদি এটি একজন রাজনীতিবিদ, এখানে আপনারা যারা বসে আছেন আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, বিশেষ করে গত পলাতক স্বৈরাচারের সময় এখানে উপস্থিত বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কাজেই এই এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে, আজকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপি যে যত কথাই বলুক এইটুকু বোঝার ক্ষমতা আপনাদের আছে, বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে বুঝতে হবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে শুধু আপনার নিজের সাথে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না, আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। কাজে আসুন আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি, আমরা নিজেদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করি যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে। একটু আগেই আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধিত্ব করেন, আপনাকে দেখেই বিএনপিকে জাজ করবে মানুষ। কাজেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে। এই 31 দফা আমরা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব এই জন্যই নিয়ে যাব। দেখুন 31 দফা আমরা 2 বছর আগে দিয়েছি, 27 দফা ছিল, তারপরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন তাদেরও পরামর্শ ছিল, তাদের পরামর্শ নিয়ে আমরা এই 31 দফা করেছি। অর্থাৎ আগামী দিনে এই দেশের গণতন্ত্রকে যারা সুসংহত করবে, গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে, সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই 31 দফা। কাজেই এই 31 দফাকে আমরা নিয়ে যাব মানুষের কাছে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য আপনাকেও প্রস্তুত হতে হবে, নিয়ে যাওয়ার জন্য আপনাকেও রেডি হতে হবে। আজকে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কাজে আজকে শুধু আমাদেরকে আগের মতন চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তার পরিবর্তন আমাদেরকে ঘটাতে হবে। এবং আমরা যদি চিন্তার পরিবর্তন ঘটাতে পারি, আমরা যদি মানুষের চিন্তাধারার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি, শুধুমাত্র তাহলেই আমরা টিকে থাকবো, শুধুমাত্র তাহলেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা লক্ষ কোটি যে নেতাকর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের পরেও যখন আপনারা টিকে আছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে আপনারা টিকে থাকতে সক্ষম হবে। একটি কথা মনে রাখবেন, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে।
তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব, দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব। এবং একই সাথে আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে গণতন্ত্রটাকে আমাদেরকে চালু রাখতে হবে। মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে মানুষ যাবে ভোট কেন্দ্রে ভোট দিবে। সেটি যে শুধু সংসদ নির্বাচন নট দ্যাট, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে, সেখানে পৌরসভার নির্বাচন হোক, জেলা পরিষদের নির্বাচন হোক, সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বোর্ডের নির্বাচন হোক, অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি, অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। অনলি তাহলে দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে পারবো। আসুন আজকে 31 দফা যেরকম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব, এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি, একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে, অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি, তাহলেই আমরা এই ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো, যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়, কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সকাল থেকে আপনারা অনেক পরিশ্রম করেছেন, সকাল থেকে আপনারা নিজেদেরকে আমি বিশ্বাস করে প্রস্তুত করেছেন এই 31 দফা কিভাবে আপনারা জনগণের সামনে পৌঁছে দেবেন। পরিশেষে আমি একটি কথা বলবো, আজকে অনুষ্ঠানটি সিলেটে হচ্ছে। আমাদের যে আজকে প্যানেল বোর্ডের মূল যিনি আছেন ডক্টর পাভেল, আমি জানি না আপনারা জানেন কিনা, ওনার বাড়ি কিন্তু বগুড়া, উনি বগুড়ার মানুষ। এখন বগুড়ার মানুষ হিসেবে উনি যখন বললেন যে সিলেটের অনুষ্ঠানটি সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে ডিসিপ্লিন, সবচেয়ে ভালো হয়েছে, স্বাভাবিকভাবে ভিতরে কিন্তু সবচেয়ে খুশি আমি হয়েছি। উপস্থিত নেতৃবৃন্দ সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের এই